ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলেই এর নাম দেয়া হয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ে ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকেই ঘোরে। পৃথিবীতে গড়ে প্রতি বছর প্রায় ৮০টা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলে যায়, কিন্তু যে অল্প সংখ্যক ঝড় উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ রূপ ধারণ করে। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, তথাপি এটা আবহাওয়ারই একটা স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। পৃথিবীর ৩০ ডিগ্রি উত্তর এবং ৩০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পদ্ধতিকে সাইক্লোজেনেসিস বলা হয়, আর এর প্রতিশব্দ হচ্ছে সাইক্লোন, যা গ্রিক শব্দ কাইক্লোস থেকে এসেছে। অধিকাংশ সময় আমরা দেখেছি বর্ষা আসার আগে এপ্রিল ও মে মাস এবং বর্ষা শেষে অক্টোবর ও নভেম্বর মাসের মধ্যে মহাসাগর অনুকূলে থাকলে ঘূর্ণিঝড় তৈরি হয়। ঘূর্ণিঝড় কিন্তু হুটহাট করেই সৃষ্টি হয় না। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৭ ডিগ্রির উপরে হওয়া প্রয়োজন। আবার বেশিরভাগ ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চল থেকে। গভীর সমুদ্রের চোখ আকৃতি নিয়ে ঘূর্ণিঝড়ের সূচনা হয়। এই অঞ্চলের ব্যাস হয় ৮ থেকে ৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের চোখ যত উষ্ণ থাকে, ঝড় তত বেশি শক্তিশালী হয়। চোখে বায়ু প্রবাহ থাকে সাধারণত ঘন্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার এবং মেঘ থাকে না বললেই চলে। ঘূর্ণিঝড়গুলোর মূল একটা কেন্দ্র থাকে, যার ব্যাস আবার ১০০ থেকে ৮০০ কিলোমিটার। এই কেন্দ্র আবার একটা লেজের মতো লম্বা অঞ্চল নিয়ে আবর্তিত হয় এবং এটার প্রলম্বিত অংশে একাধিক বলয়ও থাকে। এই সমগ্র ব্যাপারটা সাপের মতো কাঠামো তৈরি করে, যা অনেকটা উল্টো কোমার মতো দেখতে হয়। ঘূর্ণিঝড়ের লেজটা কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে মূল কেন্দ্রের আগেই এই লেজ প্রথম ভূমিকে অতিক্রম করে, যার ফলে ঝড়ের পূর্বেই আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং সতর্ক সংকেত হিসেবে প্রচুর বৃষ্টিপাতও হয়। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে আমেরিকা মহাদেশে হারিকেন, দূর প্রাচ্যে টাইফুন, দক্ষিণ এশিয়ায় উপমহাদেশে বলা হয় সাইক্লোন। ঘূর্ণিঝড়ের ঝুঁকি সম্পর্কে সচেতনতা, ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগাম প্রস্তুতি বা ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই নামকরণ করা হয়। সংশ্লিষ্ট অঞ্চলের জনসাধারণের কথা ভেবে এবং সুবিধার্থে নাম নির্বাচন করা হয়। খেয়াল রাখা হয় নামটা যেন জনসাধারণের বুঝতে পারে আর খুব সহজেই মনে রাখতে পারে। আবার ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিকভাবে বিতর্ক বা ক্ষোভ তৈরি না করে সেদিকেও নজর দেওয়া হয়। কিউ, ইউ, এক্স, ওয়াই ও জেড এই ৫টা অক্ষর বাদ দিয়ে ইংরেজি বর্ণমালার ২১টা অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করেন ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের আবহাওয়া সেবা অফিস। তবে কোনো বছর যদি ২১টার বেশি ঘূর্ণিঝড় দেখা দেয়, তাহলে নামগুলোর সঙ্গে গ্রিক বর্ণমালা যুক্ত করে নাম রাখা হয়, যেমন হারিকেন আলফা বা হারিকেন বিটা। এভাবে ৬ বছরের জন্য একত্রে অনেকগুলো নাম নির্ধারণ করা হয়। এগুলো আবার প্রতি ৬ বছর পর পর পুনরাবৃত্তি ঘটে। যেমন ২০০৮ সালের রাখা নামগুলো ২০১৪ সালে এসে পুনরায় ব্যবহার করা যাবে। তবে অতিমাত্রায় বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলোকে বিশ্রামে রাখা হয়। বলা যেতে পারে ২০০৫ সালের কাটরিনা ২০১১ সালে এসে কিছুটা এদিক ওদিক করে কাটিয়ে রাখা হয়েছিল। বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটির অধীনে মোট ৫টা আঞ্চলিক সংস্থা তাদের স্ব স্ব অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণ করেন। আসুন দেখি সেগুলো কি কি। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, ESCAP, WMO বিশ্ব আবহাওয়া সংস্থা টাইফুন কমিটি, WMO বা ESCAP প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন, RA রিজিওনাল অ্যাসোসিয়েশন ট্রপিক্যাল সাইক্লোন কমিটি, RA4 হারিকেন কমিটি, RA5 ট্রপিক্যাল সাইক্লোন কমিটি। আঞ্চলিক আবহাওয়া সংস্থার সঙ্গে সমন্বয় করে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়েছে। RSMC তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা সংগ্রহ করে, সেটাকে যাচাই বাছাই করে সংক্ষিপ্ত একটা তালিকা করে WMO এর কাছে পাঠিয়ে দেন।
RSMC সদস্য হচ্ছে 13টা দেশ: বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, কাতার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন। 2004 সালে বাংলাদেশের দেয়া অনিল নামে প্রথম ঘূর্ণিঝড়টার নাম রাখা হয়, যা ভারতে আঘাত এনেছিল। আবার ওমানের দেয়া নাম সিডর বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল। এরপর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে চ্যানেলটার সাথেই থাকুন। ধন্যবাদ।